হুম 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 হয়ে গেছে। গুড। ভারত জিতে গেছে। আর ভারত যখন জিতে গেছে তখন তার এটা তার পরে থেকে লাভ হবে না। ভিতরে তো আমি ভারতের জার্সি গায়ে মানে ইন্ডিয়ান টিমের জার্সি গায়ে আমি ছিলাম। এখন ওপরটাকে ওড়ানোর পালা। ভারত জিতে গেছে এবং বদলা নিয়েছে। অস্ট্রেলিয়া যারা ওয়ার্ল্ড কাপে ফাইনালে ভারতকে হারিয়েছিল, হারিয়ে এখান থেকে কাপটা নিয়ে চলে গেছিল এবং সেই কাপের উপরে পা তুলে যা যা করেছিল সেসব তো আমরা দেখেছি, কষ্টও পেয়েছি। কিন্তু এই যে টুর্নামেন্ট, এটাও এক ধরনের ওয়ার্ল্ড কাপই হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের 8টা বড় বড় টিমকে নিয়ে এই টুর্নামেন্ট, এবং সেখানে ফাইনাল না, ফাইনালে ওঠার আগেই সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। দুর্দান্ত, খুব আনন্দের একটা মুহূর্ত বলা যায়। আমি জানি না আজকে ভারতের এই যে জয়, এই জয়টা তো অনেকেই আমরা যেমন দেখতে চেয়েছিলাম, আবার অনেকে দেখতে চাননি। বিশেষ করে পাশের যে দেশ রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান, আমার তো মনে হয় তাদের আজকে খুবই দুঃখের দিন যে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল সেমিফাইনালে, ফাইনালে উঠে গেল। তাদের কাছে বিরাট কিন্তু আজকে কষ্টের দিন, দুঃখের দিন। আমি জানি না আজকে আবার রাগের চোটে আবার টিভি ভাগাভাঙি হবে কিনা পাকিস্তান বা বাংলাদেশে। যে আমরা ভেবেছিলাম যে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতকে ফেলে দেবো, সেদিন দোয়া করলাম যে ভারত যেন নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে, ব্যাস তাহলেই কুপকাত হয়ে যাবে। ভারত ফাইনালে যেতে পারবে না। ফাইনালে যেতে না পারলে দুরকম আনন্দ। একটা হচ্ছে যে অনেক অহংকার দেখিয়েছিল, এখানে খেলবো না সেখানে খেলবো না, যেটা আর কি বলার চেষ্টা হয়, তারা বলার চেষ্টা করছে বারবার। তাহলে বাস একটা একটা হবে যে খুব তো ফুটানি হচ্ছিল, তাহলে কি হলো, কোথায়, সেই ফাইনালে তো আটকে গেলে কি আর করলে, সেই তো অস্ট্রেলিয়া এই করলো সেই করলো, এরকম একটা বলার সুযোগ আসবে। আর দ্বিতীয়ত পাকিস্তান থেকে যেটা আর কি মানে মানে বলার চেষ্টা বা দোয়াহিত হয়েছিল, হেরে যাক ভারত, তাহলে ফাইনাল ম্যাচটা আমাদের দেশে হবে। ভারত জিতলে ভারত তো এখানে খেলতে আসবে না, তাহলে তো দুবাই সেই ফাইনালটা হবে, আমরা হলাম আয়োজক আর ফাইনাল হবে দুবাইয়ে, সুতরাং ভারত হেরে যাক। তো বাংলাদেশ এবং পাকিস্তান একযোগেই বলবো, একটা বড় অংশের মানুষ, কিছু মানুষ নিশ্চয়ই ভারতের সমর্থক আছেন, বিশেষ করে বাংলাদেশের, কিন্তু বড় অংশের যারা এখন এইসব করছেন তারা হয়তো একসঙ্গে দোয়া করেছিলেন যে ভারত আজকে হেরে যাক, অস্ট্রেলিয়া আজকে জিতুক, অস্ট্রেলিয়া আজকে জিতুক। অস্ট্রেলিয়ার সাপোর্টার তারা অনেক আগে থেকেই হয়ে রয়েছেন। ওয়ার্ল্ড কাপে যখন ফাইনাল হচ্ছিল ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার, তখনও ওই অস্ট্রেলিয়াকে সাপোর্ট করা, সে কি আনন্দ, আমরা সেসব ভিডিও দেখেছি যখন ভারত হেরে গেল। তো এবারেও চেষ্টা হয়েছিল, অনেকে মানে বলছিলেন যে এখন নতুন বাপ খুঁজে পেয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া। আমি আর ওটা নিয়ে বেশি কিছু বলছি না, শুধু একটা কথা বলবো, যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে এবার নতুন বাপ কে হবে নিশ্চয়ই সেটা সেটা নিয়ে হয়তো কেউ কেউ বলবেন, আমি অবশ্যই বিতর্কে যাচ্ছি না। তো যাই হোক দর্শক, যেটা বলার যে হয়তো মাইকটা লাগানো হয়নি, শুনতে পাচ্ছেন তো? আজকে এই ড্রেস, এই জার্সি, যে জার্সিতে ভারত জিতেছে সেটা তো গায়ে রাখতে ভালোই লাগছে আমার। তো আমি সেই ওয়ার্ল্ড কাপের মানে খেলাতে আমি গিয়েছিলাম, মানে গুজরাটে গিয়েছিলাম মানে উদ্বোধন ম্যাচ দেখতে, সেখান থেকে আমি এই জার্সিটা কিনেছিলাম। তো আমি রেখে দিয়েছি যে যখনই ভারতের কোনো খেলা আসবে আমি সুযোগ পেলে পরবো। তো আজকে পড়ার মতো দিন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। এবার যেটা বলার, যারা ভাবছিলেন যে ভারত হেরে গেলে খুব বলবো, খুব ফুটানি না, এখানে ছাড়া খেলবো না, ওখানে ছাড়া খেলবো না, কি হলো, আজকে তারা এবার কি বলবেন? যারা বলবেন বলে সব কথা ঠিক করে রেখেছিলেন, তাদের মুখে তো হয়ে গেল ঝামা ঘষা, কুলুপ কুলুপ পেটে দেওয়া তো হয়ে গেল, আর তো বলার কোনো সুযোগ নেই। আর পাকিস্তানের ফাইনাল খেলারও কিন্তু আর সুযোগ নেই। ফাইনাল হবে 9 তারিখে দুবাইয়ের মাঠে। আর যে কটা খেলা দেখছি, দুবাই খেলতে এলেই চিৎপটাং, যেই খেলতে এসেছে ভারতের বিরুদ্ধে সব চিৎপটাং, হেরে গিয়ে সব বিদায়। অস্ট্রেলিয়ার মতো টিমকেও বিদায় নিতে হয়েছে। দর্শক, এবার বলি খেলার ব্যাপারে। আচ্ছা, রোহিত শর্মার ব্যাপারে তো একজন বুড়ো বয়স্ক, আমি সকালে আজকে একটা ভিডিও করেছিলাম, খুব উল্টোপাল্টা কথা বলেছিলেন যে বয়স হয়ে গেছে, মোটা, নিজে রান করতে পারেন না, এইসব, ওকে শুধু ক্যাপ্টেন কেন, ওকে মানে এ করা উচিত, কি টিমেতেই রাখা উচিত না, এটা বলেছিলেন এই সৌগত রায়। আমি বলেছিলাম যে একটা বড় ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা, সেখানে সেই ম্যাচের আগে এই ধরনের কথা বলছেন একটা বয়স্ক মানুষ, একটা প্রবীণ মানুষ, এমপি, একটা দেশে তো এমপি মানে একটা পার্লামেন্টের ব্যাপার, তো এইসব কথা বলছেন একটা ম্যাচের আগে, এইসব কথা বলা মানে তো মনোবলকে ভেঙে দেওয়া। এবং কংগ্রেসের এক নেত্রীও বলেছেন, শামা মোহাম্মদ,
তিনিও এই কথা বলেছেন, তাকেও আবার উনি সমর্থন করেছেন। আমি সেটা নিয়ে আজকে বলেছি দর্শক, উনি কি বলেছিলেন কথা এখানে আমি আর শোনাচ্ছি না। যদি আপনারা কেউ শুনতে চান আজকে সকালের দিকের ভিডিও একটু দেখে নেবেন, সেখানে আমি এই বক্তব্যটা শুনিয়েছি। কি বাজে কথা বলেছিলেন এই ব্যক্তি, নাকি মোটা, আপনি তো মোটা, আপনি কেন এমপি হয়ে এখনো রয়েছেন? আর উনি বলেছেন যে আরো অনেকে রয়েছেন খেলোয়াড়, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তো আপনি কেন এমপি হয়ে এখনো রয়েছেন? কি আপনি করেন? আপনার পারফরমেন্স কি এমন? তা আরো তো অনেক লোক হতে পারেন মানে এমপি, তাকে ছেড়ে দিয়ে আপনি কেন চলে যাচ্ছেন না? হ্যাঁ, বয়স হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আর আমি আরো কথা বলেছি, হ্যাঁ, যে আপনাদের নেত্রী হেরে গিয়েছিলেন নন্দীগ্রামে, তারপর তো হিরোকে মুখ্যমন্ত্রী করেছিলেন। তাহলে তাহলে তার ব্যক্তিগত পারফরমেন্স দেখলেই হয়ে যাবে? ক্যাপ্টেন আজকে রোহিত শর্মা, দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন রোহিত শর্মা আজকে যেভাবে মানে খেলিয়েছেন টিমটাকে। প্রথমে তো ফিল্ডিং হয়, অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করতে নিয়ে নেয়। তো টিমটাকে যে বেঁধে রাখা, 264 রানের মধ্যে অস্ট্রেলিয়ার মতো টিমকে বেঁধে রাখা ছেলে খেলা কথা নাকি? ছেলে খেলা কথা? ব্যক্তিগত রান সবসময় ক্যাপ্টেনরা করতে পারেন না, বা বোলিং মানে ব্যক্তিগত পারফরমেন্স সবসময় হয় না, কিন্তু টিমকে চালানোটা এটা তো একটা বিরাট চাপের, টেনশনের মুখে টিমকে ঠিক মতো করে লিড করা। এই যে কাকে মানে কোন বলারকে কোথায় ইউজ করব, আজকে আপনারা দেখেছেন রোহিত শর্মা বোলারদেরকে খুব ঘুরিয়ে ইউজ করেছেন। এবং মোহাম্মদ শামিকে দেখবেন ঠিক মানে যখনই একটু মারমুখী হচ্ছে বিষয়টা টিমটা, তখনই মোহাম্মদ শামিকে ইউজ করেছেন। মোহাম্মদ শামি আজকে খুব ভালো বল করেছেন। শেষের একটা ওভারে একটা 6 হয়তো উনি খেয়ে গেলেন হঠাৎ করে, খানিকটা দেখলাম বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু বাদ বাকি সময় আজকে বলে যা সুইং ছিল, এবং স্মিথকে তো দেখেছিলাম পাগল হয়ে যেতে, বারবার মারার চেষ্টা করছেন স্বামীকে, পারছিলেন না। শেষে আবারও এগিয়ে মারতে এলেন, স্বামী একটু উপর দিয়ে ফুলটা দিলেন, বোল্ড হয়ে গেলেন। আমি স্মিথকে আজকে অসহায় অবস্থায় দেখেছি স্বামীকে খেলতে। সুতরাং এবং একে ইউজ করা, আরো অন্যদেরকে ইউজ করা, তারা বরুণ চক্রবর্তী তো রয়েছেন, এখন তো স্পিনে একটা বিরাট দাগ কাটা একজন প্লেয়ার। তো বারবার মানে বোলারদেরকে কোথায় কিভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু আজকে রোহিত শর্মা দারুণ করেছেন। সেই জন্য অস্ট্রেলিয়ার মতো টিমকে 264 রানের মধ্যে বেঁধে ফেলেছিলেন রোহিত শর্মা। তারপর উনি ব্যাট করতে নেমেছেন। তো ব্যাট করে আজকে রানটা 28 রান না কত এরকম করেওছেন। তো ব্যক্তিগত মানে পারফরমেন্স সবসময় হয় না। অনেকে দেখবেন বড় বড় চ্যাম্পিয়ন হয়েছেন, বড় বড় কাপের ক্যাপ্টেন, তারা হয়তো ব্যক্তিগত ভাবে বোলিং ব্যাটিং ঠিক মতো করতে পারেননি, কিন্তু টিমকে দারুণ ভাবে লিড করেছেন বহু ক্ষেত্রে দেখবেন। আর রোহিত শর্মা এ তো মানে কি বলবো, এটা এত মানে ভালো প্লেয়ার, যে কোনো দিন খেলে দিতে পারে। হয়তো রান এখন পাচ্ছেন না, দুটো একটা ম্যাচে হয়তো রান আসছে না, কিন্তু যে কোনো দিন দাঁড়িয়ে খেলে দিতে পারেন। তো রত্ন, তো ক্রিকেটে তো রত্ন, যে কোনোদিন খেলে দিতে পারেন। কিন্তু তাকে এইভাবে ছোট করা, তাও আমি বলেছি কি যে যদি ধরুন একটা টুর্নামেন্ট শেষ হয়ে গেল, একটা বাজে পারফরমেন্স এলো, তারপর আপনি আলোচনা করতে পারেন, মত দিতেই পারেন। তাও আপনার মতো লোকেদের মত দেওয়া উচিত না, আপনি কি বোঝেন ক্রিকেটের। তাও বলছি যে একটা টুর্নামেন্ট চলছে, সেখানে একটা বড় ম্যাচ, তো আপনি এরকম কথা বলছেন। আমার মনে মনে একটা ইচ্ছা ছিল আজকে যেন রোহিত শর্মা জবাবটা দেন। যখন উনি ব্যাটিংটা করছিলেন, 28 রান করেছেন, আমি চেয়েছিলাম যে আরো কিছুটা রান মানে করুক রোহিত শর্মা, সেটা হলো না। তো ক্যাপ্টেনদের একটা বিরাট চাপও থাকে, এটা তো বুঝতে হবে না, শুধু নিজের ব্যাট না, টিমটার চাপ, একটা অন্যরকমের সাইকোলজিক্যাল প্রেসার থাকে। তো আমি চেয়েছিলাম আরেকটু রান হোক, 40-এর গোড়াতে যাক, তারপর ভালো করে ঘষে দেবো সৌগত রায়কে। তো 28 আউট হয়ে গেলেন, কিন্তু হলেও টিম তো জিতেছে, টিমকে তো জিতিয়েছেন। বোলিং এর মধ্যে 264 তো বেঁধে রাখতে পেরেছেন। সুতরাং কৃতিত্ব কিন্তু ক্যাপ্টেনকে অবশ্যই দিতে হবে। একটা টিমকে নন স্টপ জিতিয়ে এনে ফাইনালে নিয়ে আসা ছেলে খেলা কথা, সব বড় বড় টিমকে হারানো ছেলে খেলা কথা। সুতরাং এটা কিন্তু ক্যাপ্টেনের একটা বড় ক্রেডিট। সুতরাং তাকে এইভাবে ছোট করলে কিন্তু চলবে না। যাই হোক দর্শক, আজকে খেলা তো আমি মোটামুটি প্রায়ই দেখেছি বলতে পারি, শুরু থেকেই। তো আমার খেলা দেখার কতগুলো মানে প্যাটার্ন আছে আর কি, জানি না আপনারা কে কিভাবে দেখেন। আমি যেমন ব্যাটিং সাইড হলে আমি গন্ডি বেঁধে দিই যে প্রথম মানে উইকেটটা এতদূর পর্যন্ত কমসে কম যাক, তারপরে পড়লে আবার গন্ডি বেঁধে দিয়ে এতদূর যাক। তো যখন দুটো উইকেট পড়ে গেল, তখন খানিকটা অবশ্যই টেনশন আমার হয়ে গেল। প্রথমে 264 রানটা অস্ট্রেলিয়ার কাছে যেমন বিরাট কিছু মানে স্কোর না, আবার এটা মনে হয়েছিল যে দুবাইয়ের মাঠে তো খুব বেশি রানও তো আমরা যা দেখছি আর কি। তো যাই হোক, যেটা ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার টিম তো প্রথম দিকে বেশি ঝটকা হয়ে গেলে কিন্তু মুশকিল আছে। যখন দুটো উইকেট পড়ে গেল, টেনশনই হয়ে পড়ে গেছিলাম। তারপরে কোহলি এলেন, কিন্তু কোহলি আগের দিনে তো ভালো খেলতে পারেননি, ফলে একটা কার খেলা কখন হয়। কিন্তু কোহলি এবং শ্রেয়স আয়ার দুজনের জুটিতে যেভাবে উনি এগিয়ে নিয়ে গেলেন, আমি যখন টিমটা খেলছিল আমি ধরলাম প্রথমে যে 70 পর্যন্ত কমসে কম টানুক, 70 থেকে 73 একটা ফাঁড়া আছে, অনেক সময় দেখবে 73 উইকেট পড়ে যায়। ওটা ক্রস করলে তারপরে একটু টেনশন ফ্রি হয়ে যাবো।
তখন 73 থেকে 80 চলে গেল, আরেকটু 100 হয়ে গেলে আর কোনো টেনশন নেই, এবার কেউ আউট হয়ে গেলে কোনো টেনশন নেই। 100 যাই পেরিয়ে গেল, তারপর 110, তখন আমি 100 পরে ফ্রেমটা করে নিলাম 130। 130-এ চলে গেলে আর তোমাদের মধ্যে কেউ একজন আউট হয়ে গেলে আমাদের কোনো টেনশন নেই। 130-এর পর যখন এগোতে লাগলো তখন ভাবতে শুরু করলাম এটা হচ্ছে এক্সট্রা। আমরা ধরে নিচ্ছি আরেকজন পড়লে কোনো সমস্যা নেই, এটা এক্সট্রা। দেখলাম 134-35-এর মধ্যে একটা উইকেট পড়ে গেল। তো যাই হোক, উইকেটটা গেল, শ্রেয়াস চলে গেলেন। তো তারপর কোহলি খেলতে লাগলেন, তারপরে আবার গন্ডি মানে বাঁধলাম 150 মানে পরে যখন এলেন প্যাটেল, মানে 150 পর্যন্ত থাকলেই হবে। তো 150 থেকে এগোতে লাগলো, আর টেনশন ফ্রি হতে লাগলাম। 200 পেরোতে অনেকটা টেনশন ফ্রি হয়ে গেছিলাম। তারপর আবার উইকেট পড়লো। কোহলির আমরা চেয়েছিলাম যে একটা সেঞ্চুরি হোক, অন্য একটা সংখ্যা ওনার বাড়বে, তো সেটার দিকে ছিল, কিন্তু ওই রকম একটা আউট হয়ে গেলেন। অতটা মারমুখী না হলেই পারতেন, অতটা রান হয়ে গেছিল। তখন রান একটু উনি ধরে খেলছিলেন, ধরে খেললেই এগোতে পারা যেত। তবু একটা হয়তো বড় শট খেলতে গিয়েছিলেন, তো সেখানে খেলতে গিয়ে আউটটা হয়ে গেলেন। তো তারপর হার্দিক পান্ডিয়া মাত করে দিলেন, যেটুকু টেনশন নতুন করে জুড়েছিল একাই মাত করে দিলেন, দিয়ে টিমটা জিতে গেল। তো যখন জিতে গেল আর তো কোনো বাধা নেই, এবার ফাইনাল খেলার ছাড়পত্র। সবার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে, যারা নিন্দুক সমালোচক তাদের মুখে ঝামা ঘষে দিয়ে, ভারত অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে দিয়ে ফাইনাল খেলার ছাড়পত্র পেয়ে গেল। তার মানে ফাইনাল খেলবে 9 তারিখে দুবাইয়ের মাঠে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে পাকিস্তানের লাহোরে। জানি না ওখানে আবার কি খেলা হয়, কত বৃষ্টি বেশি হয় ওখানে। তো ওখানে খেলবে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। যারা জিতবে তাদের সঙ্গে দুবাইয়ে তাদেরকে ছুটতে হবে, কারণ ফাইনাল লাহোরে মানে পাকিস্তানে হচ্ছে না, দুবাইয়ে খেলা হয় ফাইনাল। আশাবাদী, পজিটিভ আমরা। তবে অস্ট্রেলিয়া একটা ফাঁড়া ভারতের কাছে, তো সেটা যখন কাটাতে পেরেছি আরো পজিটিভ, আরো মনোবল বাড়বে। এবং ভারতের এই মুহূর্তে যা স্ট্রেংথ দেখতেই তো পাচ্ছেন, যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার মতো। আমি জানি না এরপর আজকের পরে আবার বাংলাদেশ কাকে আবার নতুন করে কে খুঁজবে। কেউ বলবেন বাবা খুঁজছে, নতুন করে বাপ খুঁজছে, মানে ভারত যার বিরুদ্ধে খেলবে তাদের সাপোর্টার হয়ে যাবে বাংলাদেশ, তাদের সাপোর্টার হয়ে যাবে পাকিস্তান। এ হবেই, কারণ আরো রাগটা হবে পাকিস্তানের যে ফাইনাল ম্যাচটা তো চলে গেল দুবাইয়ে, সুতরাং রাগটা আরো বেশি হবে। সুতরাং উল্টো পক্ষের সাপোর্টার তারা হবেন, এবং আরো দোয়া চলবে ভারত পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ মিলে ফাইনালে ভারতকে হারানোর জন্য। আজকে হয়তো কিছু বাজি হয়তো মনে হয় কিনে রাখাও ছিল বাংলাদেশে, সেগুলো আজকে আর ফাটানোর সুযোগ হলো না। আবার রেখে দেবেন, ফাইনালটা যদি ফাটানোর সুযোগ হয় করে যান। আর আমরা বলি যে শকুনের দোয়ায় সবসময় গরু মরে না। মানে ভারত যেভাবে খেলে, তার যা পারফরমেন্স, সহজে কিন্তু হারানো যায় না। ভারত যখন হারে তখন আমরা ধরে নিই ওটা হচ্ছে অঘটন। যা স্ট্রেংথ, খেলার যা আমাদের গতি, তাতে করে হারে না। এখন দেখবেন নানান সব কথা বলা শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে, ভারতকে নাকি বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। আরে কি বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে? একটা মাঠে খেলছে বলে বাড়তি সুবিধা হয়ে গেল? আর মানে সব ঘুরে কি কেউ খেলেন না নাকি? একটা মাঠে খেলা হচ্ছে বলে, ধরুন আয়োজক দেশ যেগুলো হয় সেগুলো দেখবেন, আয়োজক দেশ মানে হোম কান্ট্রি, তারা হোমেতেই হয়তো একটা মাঠে খেলেন না প্লেয়াররা, একাধিক মাঠে দেশের মাটিতে খেলেন। এই যেমন ওয়ার্ল্ড কাপ হয়েছিল, দেশের মাটিতে ভারত খেলেছিল, যেখানে যা হয় দেশের মাটিতে তারা খেলে। পাকিস্তান তো হোম গ্রাউন্ডে খেলেছে, তো কি করেছে? হোম গ্রাউন্ডে খেলে কি এমন পারফরমেন্স করে ফেলেছে? সুতরাং এগুলো হচ্ছে বাজে কথা, যে একটা মাঠে খেলছে তাদেরকে আলাদা বেনিফিট দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে ওই আঙুর ফল টকের মতো, বা ওই কিছু মানে নাচতে না জানলে উঠোন বাঁকা বলে একটা কথা আছে না, ওই টাইপের। যে কিছু একটা বলতে হবে ভারতকে, দুষতে হবে, ভারতের এই পারফরমেন্স খুবই মানে ঈর্ষণীয়, খুবই কষ্ট হচ্ছে, চলো একটা কিছু বলে নিজেদের কষ্টটাকে লাঘব করি। এটা ছাড়া আর কিছু না। খেলতে তো হচ্ছে অভাব, সেই একই পিচে তো ব্যাট বল তো করতে হচ্ছে, একই পিচে তো হচ্ছে। যে আজকে খেলা হলো, একটা তো হাড্ডাহাড্ডি ম্যাচ তো হয়েছে, একেবারে একতরফা ম্যাচ তো হয়নি, তো যে কেউ তো জিততে পারতো। সুতরাং ভারত দাপট প্রথম থেকে রেখে খেলে এসছে, ঠিক আছে, কিন্তু তো এটা কি, এটা ভারতের আলাদা ভারতকে সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হয়, এরকম ব্যাপার হয়ে গেল। চাপের মুখে টিমকে বের করে আনা, এবং প্রত্যেকটা প্লেয়ার কার্যত যে যার একটা কন্ট্রিবিউশন দিয়ে এসছেন। একজনই করেছেন তা না, কিন্তু বিরাট কোহলি হয়তো ভালো খেলা খেলেছেন, বাকিরাও যে প্রথম দুজন হয়তো গিল হয়তো ভালো কিছু দিতে পারেননি, কিন্তু রোহিত দিয়েছেন। বাকি পর যারা এসছেন সবাই কিন্তু কিছু না কিছু অবদান রেখে গেছেন। এই যে টিম ওয়ার্ক, এটার জন্যই তো ভারত এই জায়গায় পৌঁছাচ্ছে। এর আগেও দেখেছেন ঝটকা লেগে গেছে প্রথমে, কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেছেন, বা নিজেদের মতো কন্ট্রিবিউশন করতে গেছেন, টিম দাঁড়িয়ে গেছে। সুতরাং প্রত্যেকের মধ্যে একটা খেলা আছে, তাদের একটা মানে টিমকে দেওয়ার একটা দক্ষতা, ক্ষমতা আছে, যেটা অন্য দেশে নেই। অন্য দেশে কি হচ্ছে, ধস পড়লে তো ধস, পুরো বালির বাঁধ,
তো এটা করে টিম ওয়ার্ক টিম চলবে কি করে? সেটা ভারতের এই যে স্টেবিলিটি, এটার জন্যই ভারত এরকম পারফরমেন্স দিতে পারছে। কিন্তু সেটাকে এইভাবে দোষারোপ করা হচ্ছে। ইনজামামুল হক নানান সব দুষছেন, আরো কত লোকে কত কি বলছেন। এসব বললে হবে বাবা? ভারত এখন ক্রিকেট বিশ্বে একটা জায়গা দখল করে রেখেছে। ভারত শুধু পারফরমেন্সের দিক দিয়ে না, বিশ্ব ক্রিকেটকে একটা লাভজনক বা একটা ওই ফিনান্সিয়ালি স্টেবিলিটি দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকা একটা বিরাট। শুনেছেন তো গাভাস্কার বলেছেন, আরে বাবা এত কথা বলছো, ভারতের জন্য তোমাদের বেতন হয় জানো? ভারত এই ক্রিকেটকে এমন একটা মার্কেটিং করে রাখতে পেরেছে, এমন স্পন্সরদেরকে রাখতে পেরেছে, এবং মানে এই মানে কাউন্সিলকে এত মোটা অঙ্কের টাকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে টিভি সত্ত্ব বিক্রি করে। বিশেষ করে সেটা ভারতের জন্য, মনে রাখবেন এই ব্র্যান্ড এবং এই বিষয়গুলো মানে আসে ভারতের জন্য। ভারত না থাকলে করুন না, ভারতকে বাদ দিয়ে এই যে বলছিলেন যে এটা করবো, ভারত বাদ হয়ে যাক, পাকিস্তান খেলতে আসবে না, ভারত বাদ হয়ে যাক, করতেন, দেখতেন কত স্পন্সর থাকতেন। সুতরাং মানে একটা খেলা, একটা টুর্নামেন্ট, একটা সেকশনকে ফিনান্সিয়ালি স্টেবল রাখার জন্য, সচ্ছল রাখার জন্য যেটা প্রয়োজন, সেই কাজটা কাদের জন্য হয় বাবা? সেটা ভারতের জন্য হয়। সুতরাং এত ফুটানি দেখিয়ে লাভ নেই, ভারতের প্রতি ঈর্ষা করে লাভ নেই। ভারত যেমন ক্রিকেটকে, কাউন্সিলকে যেমন ফিনান্সিয়ালি স্ট্রং রাখতে পেরেছে, সাহায্য সহযোগিতা করে চলেছে, তেমনি পারফরমেন্সের দিক দিয়েও ভারত নাম্বার ওয়ানে আছে। তার জন্য ক্রিকেটের জৌলুস এখনো আছে। যদি ভারতকে কখনো ড্রপ হতে দেখেন, তাহলে দেখবেন সব ইন্দা ভোগাম্মা। সুতরাং এসব ঈর্ষা করে লাভ নেই, হিংসা করো না। কথায় একটা আছে না, হিংসা করো না, চেষ্টা করো তোমাদেরও হবে। সুতরাং এইসব হিংসা করে লাভ নেই। অপেক্ষা করুন 9 তারিখে ফাইনালের জন্য। যা পারেন আপনারা দোয়া খায়ের করে যান, কিন্তু আমরা আমাদের মানে দোয়া প্রার্থনা যেটা করার সেটা করব ভারতের জন্য আমরা পাশে থাকবো। আর যারা ভারতে থেকে ভারতের মতো টিমকে ছোট করবেন, মানে অন্যদেরকে খুশি করার চেষ্টা করবেন, বাংলাদেশ পাকিস্তানের লোকজনদেরকে নানান সব মন্তব্য করে, তারাও থাকুন। আজকে তো এই বুড়োর তো মুখে ঝামা ঘষে গেল, আর ফাইনালের ট্রফিটা শুধু দেখি না কি হচ্ছে, তারপর আমরাও আলাদা করে যেভাবে যত রকমের ঝামা আছে সেটাও কিন্তু আমরা ঘষার চেষ্টা করব। দর্শক বলুন, আজকে যে খেলা হলো কেমন হয়েছে নিশ্চয়ই বলবেন, কতটা এনজয় করেছেন নিশ্চয়ই আপনারা বলবেন। ফাইনাল ম্যাচ নিয়ে আপনাদের মন্তব্য থাকবে, কোন টিম এলে কি হতে পারে ভারতের ইকুয়েশন, বা ভারত কিভাবে এগোতে পারে। যদি ভারতের তরফ থেকেও আরো কোনো দুর্বলতার কথা আপনারা বলতে চান, সেটাও বলতে পারেন। পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা নিশ্চয়ই করবেন, কিন্তু ওই পাক বাংলাদেশের মতো নিন্দুকরা যেভাবে কথা বলেন, উল্টো পাল্টা কথা, নিশ্চয়ই এই ধরনের কথা বলবেন না। যা বলার দর্শক ভালো, যা মানে সাজেশন দেওয়ার আপনারা দেবেন, আর ওপার থেকে ওনারা যা বলছেন তাদেরকে বলতেও দেবেন। বলুন, জ্বলুন, আর আমরা বলবো আমাদের টিমকে জিতুন। বলুন দর্শক যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।